ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজিটা পানির মতো সহজ। কোথায় থেকে প্রশ্ন আসে, কিভাবে আসে আমি এখনই দেখিয়ে দিচ্ছি। এর আগে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যে 3টা যোগ্যতা আছে এগুলো দেখে নাও, এগুলো তোমার মধ্যে আছে কিনা। এই 3টা যোগ্যতা যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে যাচ্ছ। আর আমি তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যোগ্যতাগুলো তোমার মধ্যে আছে, এই জন্যই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবার। ইংরেজিটা পানির মতো সহজ, কোথায় থেকে প্রশ্ন আসে সেটা দেখিয়ে দিচ্ছি আর এখনই দেখাচ্ছি। একটু খেয়াল করো, যে যোগ্যতা লাগবে প্রথমটা সেটা হচ্ছে তোমার যে এইচএসসি পরীক্ষা হয়েছে এবং যে এইচএসসি পরীক্ষা হচ্ছে এই দুইটার যোগফল জিপিএ মার্কটা তোমার লাগবে হচ্ছে 7.50। কথার কথা এরকম হতে পারে, ধরো তোমার এইচএসসিতে জিপিএ অনেক খারাপ, এসএসসিতে হতে পারে 3.50 এবং এইচএসসিতে তুমি 4 পয়েন্ট পেয়ে গেছো, তাহলে 7.50 হলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা। আর তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য যে যোগ্য, সেই যোগ্যতাটা যেহেতু তোমার মধ্যে আছে এই জন্য তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে যাচ্ছ। জাস্ট একটু খেয়াল করো। দ্বিতীয় যে যোগ্যতাটা লাগে সেটা হচ্ছে ভাইয়া অ্যানালাইসিস পাওয়ার, অর্থাৎ তোমাকে প্রত্যেক বিষয়ে পাস করতে হবে। ইংরেজিতে কঠিন মনে হয়, দেখো ইংরেজি জাস্ট এই টপিকগুলো পড়লে পাশের থেকেও তুমি বেশি নাম্বার পাবা। প্রেপোজিশন, স্পেলিং, রাইট ফর্ম অফ ভার্ব, সেন্টেন্স, টেন্স এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমি প্রত্যেকটা দেখাচ্ছি, অ্যানালাইসিসটা দেখাচ্ছি। অর্থাৎ কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে বুঝতে হবে, কোয়েশ্চেনটাকে হ্যাক করতে হবে, ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা আসলেই যেন আমি পারি এটা দেখাচ্ছি। এই যোগ্যতাটা তোমার মধ্যে আছে আমি এবং দেখাই দিচ্ছি। তৃতীয়ত হচ্ছে ভাই একজন মেন্টর লাগে, অর্থাৎ একজন মেন্টর সিলেকশন করার মতো যোগ্যতা লাগে, যে মেন্টর তোমাকে অ্যানালাইসিস পাওয়ারটা এনে দিবে যেন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও। আর কষ্ট করে তোমাকে মেন্টর খুঁজতে হবে না, কারণ আমি যদি তোমাকে অ্যানালাইসিস পাওয়ার দিয়ে দেখাই দিতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ এবং ইংরেজিতেই তুমি পাস করবা, 5-এর উপরে পাবা এখনই, এটা যদি এখন দেখাইতে পারি তাহলে আজকে থেকে ধরে নাও তোমার মেন্টর তোমার লাল ভাইয়া। এই যোগ্যতা নিশ্চয়ই তোমার মধ্যে আছে, আমি এটা তোমার মধ্যে দেখাই দিতেছি। প্রথমে একটু খেয়াল করো, আমাকে আগের বছর প্রশ্নটা দেখাচ্ছি, ঠিক অ্যানালাইসিস করে পড়লে কিভাবে কমন পড়ে তুমি জাস্ট এটা দেখো। এখানে বলতেছি কি বলতো, এখানে দেখো আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স। এটা কোন ধরনের সেন্টেন্স বলতেছে, এটা কি ডিক্লারেটিভ, এটা কি কম্পাউন্ড সেন্টেন্স, এটা কি ইম্পারেটিভ, এটা কি কমপ্লেক্স। তুমি একটু খেয়াল করো, ধরো বিগত বছরের কোয়েশ্চেনটা আমি তোমাকে পড়াচ্ছি এবং পড়ায় বলে দিচ্ছি ঠিক এমন কোয়েশ্চেন তোমার সময় আসবে। তোমার সময় যদি আসে তাহলে তুমি পারবা কিনা জাস্ট একটু ওয়েট করে দেখো। এখানে কি বলতেছে, কোন ধরনের সেন্টেন্স। তাহলে ভাইয়া আমরা পড়ছি না, লেট দ্বারা যদি শুরু হয় তাহলে ওই সেন্টেন্সটাকে কি বলি, আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে দেখো তো এই বাক্যটা লেট দ্বারা শুরু হয়েছে না, তাহলে কোন সেন্টেন্স হবে, ইম্পারেটিভ সেন্টেন্স হবে। তাহলে ভাইয়া এটা তো কমপ্লেক্স হবে না, কাটা। এটা তো ভাইয়া কম্পাউন্ড হবে না, কাটা। ভাইয়া ডিক্লারেটিভটা কি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নামটা অন্তত শুনছি, কিন্তু ভাই ডিক্লারেটিভের নাম জীবনেও শুনি নাই। 23 সালের কোয়েশ্চেন ধরো আমি তোমাকে এখন পড়াচ্ছি। আচ্ছা ডিক্লারেটিভ মানে কি বলো তো? ডিক্লারেটিভের আরেকটা নাম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, দেখো ভাইয়া এই যে অ্যাসার্টিভের আরেকটা অন্য নাম হচ্ছে ডিক্লারেটিভ। তোমাকে আমি পড়াই দিলাম, এখন তুমি পরীক্ষা হলে যাও, দেখো 23 সালে পড়াইছি, 24 সালে একই কোয়েশ্চেন হুবাহু আসছে কিনা, দেখো তুমি পরীক্ষা হলে থাকলে তুমি পারতা কিনা। দেখো সেম কোয়েশ্চেন, এখানে যেমনি বলতেছে আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স, এটা কোন সেন্টেন্স বলো, আমি তোমাকে পড়ায় দিছি। ঠিক পরীক্ষার হলে পরের বছরই অ্যানালাইসিসের কারণে পরের বছর একই টাইপের কোয়েশ্চেন। দেখো কি বলতেছে, বলতেছে আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স, আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স। হুবাহু মিল না? দেখো এখানে বলতেছে এটা কোন ধরনের সেন্টেন্স বলো। আচ্ছা আসো, আমরা সবাই পড়ছি না সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট হলে সেটা কোন সেন্টেন্স হয়, সেটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। পড়ছো কি না? অবশ্যই পড়ছো। তাহলে দেখো এই পুরো অংশটা হচ্ছে একটা সাবজেক্ট। ওকে ভাই সাবজেক্ট পেলাম, ইজ কি বলো তো, ইজ হচ্ছে একটা ভার্ব, বাকি অংশটা কি অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে গেলে এটা কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। এমন তো হবে না, কাটা। ইম্পারেটিভও হবে না, কাটা। ইন্টারোগেটিভও না, যেহেতু কোয়েশ্চেন মার্ক নাই, কাটা। লেট দ্বারা শুরু হয় নাই বা ভার্ব দ্বারা শুরু হয় নাই, ইম্পারেটিভও না, এমনও না। এখন ভাইয়া এই ডিক্লারেটিভটা কি, পরীক্ষা হলে তো তার কনফিউশন হওয়ার কথা না, কারণ সে যখন পরীক্ষা দিছে বা তুমি যখন পরীক্ষা হলে বসলা এইটা দেখে তো তোমার কনফিউশন হওয়ার কথা না। কেন কথা না বলো, তোমাকে আগের বছর অ্যানালাইসিস পাওয়াতে দেখাই দিছি, এই যে দেখো ডিক্লারেটিভ মানে হচ্ছে অ্যাসার্টিভ বলেই দিছি, তাহলে এই জিনিসটা জাস্ট আসলো। তাহলে ডিক্লারেটিভ মানে কি, অ্যাসার্টিভ।
তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হলে কি হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। তাহলে দেখো এই কোয়েশ্চেনটা যে আসবে তোমার ভাইয়াপুরা কিন্তু জানে না, বাট আমি এই কোয়েশ্চেনটা পড়াইছি, তাহলে একই টাইপের কোয়েশ্চেন হুবাহু আসছে না, হুবাহু আসছে। আরও দেখো তোমাকে আমি পাস করাইতে, দেখো এইখানে আগের বছরের কোয়েশ্চেন দেখবো, এর পরেরটা দেখবো, এটা ধরো তোমার সময় আসছে, এটা তো তুমি জানো না, তোমার পরীক্ষা হলে আসছে, তাই না? এই কোয়েশ্চেনটা তোমার এক্সাম হলে আসছে, এক্সাম হলে আসছে। এখন আমি তোমাকে এইটা পড়াচ্ছি, একটু খেয়াল করো। বলতেছে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ অ্যাডভার্ব ইন ইট। এই সেন্টেন্সে কোথায় অ্যাডভার্ব আছে খুঁজে বের করো। এখানে অ্যাডভার্বটা কোনটা বলো তো, খুঁজে বের করো তো। শেষে এলওয়াই থাকলে হয় অ্যাডভার্ব। একমাত্র দেখো হ্যাপিলি এই ওয়ার্ডটার শেষে এলওয়াই আছে, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব। এখানে একটু সূত্র আছে, আমি তোমাকে শিখাই দিই, দেখো কিভাবে হুবাহু জিনিস কোয়েশ্চেন আসে। বলতেছে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ অ্যান অ্যাডভার্ব ইন ইট। এখানে অ্যাডভার্ব কোনটা, কোন বাক্যে অ্যাডভার্ব আছে খুঁজে বের করলাম। এই বছর কোয়েশ্চেনটা দেখো তো হুবাহু না, চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব। নিচের অ্যাডভার্ব কোনটা খুঁজে বের করো। তাহলে বলো তো অ্যাডভার্ব কোনটা, পরীক্ষা হলে আসছে তুমি পারবা কিনা। ওকে, তাহলে তুমি কি দিবা, প্রিটিলি, এইটাই হচ্ছে তোমার অ্যাডভার্ব। এখানে বানানটা একটু ভুল আছে, ওকে, প্রিটিলি, ওকে, এই বানানটা একটু ভুল আছে, একটু দেখে নিবা, প্রিটিলি, ওকে, এই বানানটা একটু ভুল আছে, একটু দেখে নিলা। ওকে ফাইন, উত্তরটা তুমি পেয়ে গেছো, বাট তাদেরকে আমি ঠিক এই জায়গায় কিভাবে পড়িয়েছিলাম একটু খেয়াল করো, সেই পড়া থেকেও কিভাবে মিল থাকে। দেখো আমি বলছিলাম যে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে অ্যাডভার্ব হয়, অ্যাডভার্ব হয়। তাহলে ভাইয়া হ্যাপি কি, হ্যাপি HAPPY, হ্যাপি কি বলো তো, খুশি, একটা অবস্থা বোঝাচ্ছে না, দুষ্গুণ অবস্থা বোঝাচ্ছে না, আনন্দ হওয়া। হ্যাপি কি বলতো, একটা অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে কি হয়, হ্যাপিলি হয়েছে। দেখো এখন যখন আমি হ্যাপিলি বানানটা লিখবো, আমি যখন হ্যাপিলি বানানটা লিখবো তখন এই ওয়াইটা থাকবে না, পি পর্যন্ত লিখলাম, এই ওয়াইটা থাকবে না, ওয়াইয়ের পরিবর্তে আই হবে এবং অ্যালয় হবে, ওয়াইয়ের পরিবর্তে আই হবে এবং অ্যালয় হবে। ঠিক দেখো এখানে এই ঘটনাটাই ঘটছে। এখানে কি প্রিটি ওয়ার্ডটা কি ছিল, প্রিটি মেইন ওয়ার্ডটা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর সাথে অ্যালয় যুক্ত করতেছে। ওকে, প্রিটি হচ্ছে তোমার এখানে অ্যাডজেক্টিভ, এর সাথে অ্যালয় যুক্ত করলে প্রিটিলি হবে। ওকে, প্রিটিলি, এই দেখো ওয়াইট পর্যন্ত হবে না, এই ওয়াইটা কি হবে, পরিবর্তন হয়ে আই হয়ে যাবে, তারপরে আমরা অ্যালয়টা অ্যাড করে দিলাম। দেখছো এইটা যেমন ওয়াইয়ের পরিবর্তে আই হয়েছে, ঠিক তেমনই দেখো এখানেও ওয়াইয়ের পরিবর্তে আই হয়েছে। তো ঠিক এই একই রুলস আসলো না, যে অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করলে অ্যাডভার্ব হয়ে যায়। যা পড়াইলাম আগের বছর পরের বছর একই কোয়েশ্চেন, ঠিক এভাবে অ্যানালাইসিস করে পড়তে হয়। দেখাই তোমাকে আরও, তুমি জাস্ট ওয়েট করো। এই কোয়েশ্চেনটা দেখো তো ভাইয়া হুবাহু এক কিনা, হুবাহু এক কিনা, অ্যানালাইসিস দেখো। ধরো আমি তোমাকে এই কোয়েশ্চেনটা পড়াচ্ছি, এটা তো তোমার পরীক্ষা হলে আসবে, ঠিক আছে? এইটা বিগত আগের বছর পড়াচ্ছি, প্যাটার্ন তোমাকে দেখাচ্ছি যে প্যাটার্নে কিভাবে আসে। একটু খেয়াল করো, এই কোয়েশ্চেনটা তোমাকে পড়াই, পরেরটা দেখবো এই বছর ধরো তোমার পরীক্ষা হলে আসছে, তোমার ভাই আপুদের তারা পারছে কিনা। তারা যদি না পারে তখন তুমি তাদেরকে বলবা এই কোয়েশ্চেনটা তুমি পারো নাই, তুমি কি পড়াশোনা করছো, এটা তোমার বলতে ইচ্ছা হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কঠিন না, আরো সহজ, তুমি বরং অমনোযোগী ছিলা, এটা বলবা না। একটু খেয়াল করো, বলতেছে ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স, বলতেছে ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কোন সেন্টেন্সটা কারেক্ট একটু খেয়াল করো। যদি দেখো হাউ লং কিংবা হাউ টাইম, হ্যাঁ, হাউ মেনি টাইমস, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে কি হয়, পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। পারফেক্ট টেন্স তোমরা কিভাবে পড়ছো, হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, এইটাই তো তোমরা পড়ছো, হ্যাভ এস প্লাস V3। তাহলে দেখো এখানে হাউ লং আছে, তারপর এখানে কি আছে, হ্যাভ ইউ বিন, এখানে হ্যাভ ইউ বিন, এখানে ইউ ছিল। ওকে, আমি একটু লিখে দিলাম, টাইপ মিস্টেক হয়েছে, সমস্যা না, আমার মুখস্থ সবগুলো। ওকে, বলতেছে হ্যাভ ইউ বিন, হ্যাভ ইউ বিন। তাহলে দেখো হ্যাভ প্লাস V3 পাইছো, হ্যাভ প্লাস V3 পাইছো ভাইয়া। এই যে বি যে আছে, এই বির V3 হচ্ছে বিন, এই বি এর V3 হচ্ছে বিন, কেমন? তাহলে এখানে তুমি হ্যাভ পাইলা, হ্যাভ ইউ বিন পাইছো। তাহলে দেখো কোয়েশ্চেনটা দেখো, হাউ লং হ্যাভ ইউ বিন হেয়ার ফর। ঠিক একই কোয়েশ্চেন, এই আনসার থেকে, এই অপশন থেকে এইখানে দেখো প্রশ্নটা হয়েছে। বলতেছে হাউ মেনি টাইমস, এখানে হাউ লং আছে, এখানে জাস্ট হাউ মেনি টাইমস দিছে। এটা থাকলে কি হয়, পরের অংশটা আমি শিখাইলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে হাউ মেনি টাইমস আছে, এরপরে কি হবে, এরপরে হ্যাভ প্লাস V3 হবে। ওকে, হ্যাজটা এখানে লাগতেছে না, তাই আমি হ্যাভ লিখলাম। তাহলে হ্যাভ প্লাস V3 হবে। জাস্ট এইটা উঠায় দাও, জাস্ট এখান থেকে হ্যাভটা উঠায় দাও। এই দেখো ইউ বিন যেটা ছিল, ইউ বিন এই পুরোটাই রয়ে গেছে, জাস্ট এই পুরোটা রয়ে গেছে, জাস্ট তুমি এলে হ্যাভটা দিছো। কোয়েশ্চেনটা কি কোনো মানে ধরনের চেঞ্জ করছে, দেখো তো, মানে কিছু চেঞ্জ করছে নাকি ডিরেক্ট অপশনটা উঠায় দিছে? দেখো তো ডিরেক্ট অপশনটা উঠাই দিছে না, খেয়াল করো। বলতেছে যে হ্যাভ, এখানে ইউটা আছে। ওকে, তাহলে হ্যাভ ইউ বিন, হ্যাভ ইউ বিন। ওকে,
তাহলে এখানে হাউ লং, এখানে হাউ মেনি টাইমস দিছে, এখানে দেখো ইউ বিনটা দিয়েই রাখছে, এই যে দেখো ইউ বিনটা দিয়েই রাখছে, জাস্ট হ্যাভটা লাগবে অপশন থেকে, এখানে জাস্ট হ্যাভটা বসায় দাও। তাহলে হ্যাভ ইউ বিন অ্যাব্রড, মানে তুমি কতবার বিদেশ গিয়েছো। দেখছো একই কোয়েশ্চেন না, হুবাহু না, জাস্ট এই অংশটা পুরোটা নিয়ে তুলে দিছে। এখানে ধরো ইউটা আছে, জাস্ট এই পুরো অংশটা এখানে তুলে দিছে, এই যে দেখো পুরো অংশটা এখানে তুলে দিছে। অ্যানালাইসিস কিভাবে করতে হয় একটু বুঝতেছো? দেখো এই জন্য বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সব থেকে সহজ। তারপর দেখাই, তুমি এই কোয়েশ্চেনটা একটু খেয়াল করো, দেখো একটু খেয়াল করো, আমি তোমাকে 24 সালে কোয়েশ্চেনটা পড়াবো, তারপরে যখন এই বছর পরীক্ষা হয়েছে না, এই বছর প্রশ্নের উত্তরটা তুমি দিবা, জাস্ট তুমি দিবা। একটু খেয়াল করো, বলতেছে আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ। ভাই ফিগার অফ স্পিচ মানে কি? এগুলো হচ্ছে তোমার সাহিত্যিক পরিভাষা একটা টপিক, ঠিক আছে? এখানে কোয়েশ্চেনটা দেখো, আমি বুঝাই দিচ্ছি, দেখো একটু খেয়াল করো। শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড। এই যে ফিগার অফ স্পিচ হচ্ছে তোমার বিভিন্ন রকম যে সাহিত্যিক পরিভাষা। এখানে মেটাফোর মানে কি জানো? মেটাফোর মানে হচ্ছে তুলনা করা। মেটাফোর মানে কি? কারোর সাথে কারো তুলনা করা। যেমন কবিরা পৃথিবীকে জান্নাত বলে না, অনেক সময় বরিশালকে বলে যে জান্নাত, পৃথিবীর জান্নাত, তো এরকম বলে না, উপমা দেয়, এই যে তুলনা করে, এইরকম মানে এই জিনিসটা হচ্ছে ফিগার অফ স্পিচ। আইরনি মানে কি জানো? একটা ঠাট্টা করে কথা বলা, ঠাট্টা করে কথা বলা। পার্সোনিফিকেশন মানে কি জানো? একটা বস্তুকে পার্সনের রূপ নেওয়া। যেমন ধরো আমি যদি বলি হে মিস্টার প্যান, হে মিস্টার প্যান, হে মিস্টার মোবাইল, তো মোবাইল তো আর মিস্টার হইতে পারে না, মানে মানুষ হইতে পারে না, তাই না? তো বস্তুকে মানুষের রূপ দেওয়া হচ্ছে পার্সোনিফিকেশন গেল। সিমিলি হচ্ছে সেম জিনিস, সিমিলিও মানে তুলনা, বাট সিমিলি যখন হবে তখন অ্যাজ অথবা লাইক থাকবে। আমি তোমাকে পড়াচ্ছি, অ্যাজ অথবা লাইক থাকবে। দেখো শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড, এখানে কি করছে? এখানে একটা তুলনা করছে। কেমন তুলনা করছে? দেখো এটা মজাও করে নাই, এটা তো আর ব্যক্তিকে, তো তোমার হচ্ছে বস্তুকে ব্যক্তির রূপ দেওয়া হয়। বস্তুকে, যেমন মিস্টার পেন, বস্তুকে মিস্টার বলতেছি, তাই না? আর এখানে তো ব্যক্তি আছে, মানে যখন বস্তুকে ব্যক্তির রূপ দিব, দেখো যখন বস্তুকে আমরা ব্যক্তির রূপ দিব তখন পার্সোনিফিকেশন হয়। কিন্তু এই যে শি আছে, সে কি কোনো বস্তু না? সে যেহেতু বস্তু না, তাহলে পার্সোনিফিকেশন হচ্ছে না। তাহলে কি হবে উত্তরটা কি হবে? তুলনা বোঝাচ্ছে, হয় মেটাফোর হবে, নয়তো সিমিলি হবে। অ্যাজ বা লাইক যদি থাকে ওই বাক্যে, তাহলে সিমিলি। তাহলে সিমিলি হচ্ছে না, এটা উত্তরটা কি হচ্ছে? অটোমেটিকলি মেটাফোর হচ্ছে, তাই না? 24 সালে পড়াচ্ছি। তাহলে মেটাফোর মানে কি? তুলনা বোঝায়, দুইটা বস্তুর মধ্যে তুলনা বোঝায়, বা মানুষ বা যাই হোক না, এটার মধ্যে তুলনা বোঝায়। এখন ভাই তুলনাটা কেমনে বুঝাইছি দেখো তো। শি মানে কি? সে। আর এখানে বলতেছে হ্যাজ এ হার্ট অফ গোল্ড। এ হার্ট অফ গোল্ড মানে কি? এ হার্ট অফ গোল্ড মানে কি জানো? দয়াময়, দয়ালু, খুবই কাইন্ডনেস, মানে তার মানে কি বোঝাচ্ছে? তুলনা করতেছে সে খুবই দয়ালু, সে খুবই দয়ালু, এই জিনিসটাই তার সাথে তুলনা করা হয়েছে, তাই না? দয়ার সাথে তাকে তুলনা করা হয়েছে, রাইট? একই কোয়েশ্চন এবার 25 সালে আসছে, তুমি উত্তরটা দাও তো দেখি পারো কিনা। এখানে বলতেছে হুইচ ফিগার অফ স্পিচ হ্যাজ বিন ইউজড ইন দিস সেন্টেন্স। এই সেন্টেন্সে কোন ফিগার অফ স্পিচটা ব্যবহার করা হয়েছে? এই ফিগার অফ স্পিচটা ব্যবহার করা হয়েছে, বলো তো পার্সোনিফিকেশন কিনা। এখানে বলতেছে লাইফ দ্বারা বলতেছে, ওকে লাইফ ইজ এ পাজেল। পাজেল মানে কি জানো? মানে হতবুদ্ধিকর অবস্থা, বা পাজেল মানে কি? সমস্যা। তাহলে জীবনের সাথে কার তুলনা করতেছে? সমস্যা তুলনা করতেছে। তাহলে লাইফের সাথে কার তুলনা হইলো? লাইফের সাথে পাজেলের তুলনা হইলো, মানে কি? সমস্যা। ওকে জীবনটা সমস্যাময়, তাহলে জীবনের একটা তুলনা করছে। কারণ আমার জীবনটা একদম জর্জরিত, অনেক সমস্যায় ভরা, তাহলে জীবনটাকে সমস্যার সাথে তুলনা করলা। এই ক্ষেত্রে দেখো এটা কি মজা করছে না? এটা তো আইরনি না। এটা কি ব্যক্তির রূপ দিছে? বস্তুকে ব্যক্তির রূপ দিছে না, এটাও তাহলে পার্সোনিফিকেশন হবে না। অ্যাজ বা লাইক আছে না, তাহলে সিমিলি হবে না। তাহলে উত্তরটা কি? মেটাফোর। তাহলে এই বছর যখন মেটাফোরে এই আনসারটা আসলো, জাস্ট শি হ্যাজ দ্য হার্ট অফ গোল্ড, একই জায়গায় লাইফ ইজ এ পাজেল, জীবনটা হচ্ছে সমস্যাময়, এই জিনিসটা দিল। তাহলে দেখো তো একই কোয়েশ্চেন 24 সালে যখন পড়াইলাম, 25 সালে পারলো না? অবশ্যই পারছে। আর এটা হুবাহু আমার ক্লাস থেকে কমন পড়ছে, আমি তোমাকে দেখাচ্ছি। ওকে দেখো কত সহজ। তারপরে আসো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। বিগত বছরের কোয়েশ্চেনগুলোকে আমি অ্যানালাইসিস করে আমি তোমাকে একটু দেখাচ্ছি। বলতেছে ফ্রিকোয়েন্ট ক্লোজার্স ব্যাডলি ড্যাশ একাডেমিক প্রগ্রেস। দেখো মানে ফ্রিকোয়েন্ট ক্লোজার্স মানে কি? বারবার বন্ধ হয়ে গেলে, ইউনিভার্সিটিগুলো বারবার বন্ধ হয়ে গেলে কি হবে? একাডেমিক প্রগ্রেসে। ধরো স্কুল কলেজ বারবার বন্ধ হইলে আমাদের কি হবে? ঘন ঘন বন্ধ হয়ে গেলে কি হবে? আমাদের পড়াশোনায় ক্ষতি হবে, মানে প্রভাব পড়বে। এখন এখানে আনসার কি হবে? এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের পরে কি লাগে ভাই? ভার্ব লাগে। সাবজেক্টের পরে কি লাগে? ভার্ব লাগে। এখন আমাকে ভার্ব দিতে হবে, বলো তো। এই এফেক্ট আর এফেক্টস আছে, আর ইফেক্ট আছে, এখানেও
এফেক্ট আছে। ওকে, এখন আনসারটা ঠিক কোনটা হবে, এইখানে যে এটা আছে না, এটাকে একটু ইফেক্ট করে দাও, ইফেক্ট করে দাও। ওকে, ইফেক্ট করে দাও, এটা ইফেক্ট আছে কারণ এই দুইটা মিলে গেছে একই জিনিস, এটা ইফেক্ট। এখন আমি তোমাকে শিখাচ্ছি এই যে ইফেক্ট আছে, এই দুইটা, এই শব্দটা হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন। ওকে, আবার আমি তোমাকে শিখাইলাম এই যে এফেক্ট আছে, এই এফেক্টটা হচ্ছে ভার্ব, এই এফেক্টটা হচ্ছে ভার্ব। আমি তোমাকে 24 সালের, আমি তোমার বিগত বছরের কোয়েশ্চেনটা আমি শিখাইতেছি, এটা হুবাহু এরকম ক্লাস আমি শিখাইতেছি, তোমাকে দেখাচ্ছি যে কিভাবে হুবাহু কমন পড়ে ভাইয়ার অ্যানালাইসিস থেকে। তো এটা আমি পড়াচ্ছিলাম ক্লাসে ঠিক এভাবে, যে এটা হচ্ছে ইফেক্ট হচ্ছে নাউন আর এফেক্ট হচ্ছে ভার্ব। ওকে, একটা এ দিয়ে আর একটা ই দিয়ে, ই হলে নাউন, এ দিয়ে শুরু হলে এটা ভার্ব। ওকে, তার মানে এই দুইটা অপশন তো কথম গায়া। ওকে, তাহলে এইখানে কি বসবে, এখানে একটা ভার্ব বসবে, তাই না, এখানে একটা ভার্ব বসবে। এখন বসাও তো একটা ভার্ব, কি হতে পারে, ভার্বটা কি হতে পারে বলো তো? ফ্রিকোয়েন্ট ক্লোজার্স, মানে বারবার ঘন ঘন বন্ধ হয়ে যাওয়া। সাবজেক্টটা কি বলো তো? সাবজেক্টটা কি, সিঙ্গুলার না প্লুরাল? বলতেছে বারবার ঘন ঘন বন্ধ হওয়া, তার মানে কি অনেক বেশি বন্ধ হয়, একের অধিক হয়, তার মানে প্লুরাল। সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে? ভার্ব হবে প্লুরাল। ওকে, ভার্ব হবে প্লুরাল। আর প্লুরাল ভার্ব কোনটা বলো তো? এই দুইটার মধ্যে ভার্ব কোনটা প্লুরাল? তুমি এটা যদি প্লুরাল দাও তোমার মাথায় একটা বাড়ি দিব। ভার্ব হচ্ছে প্লুরাল হচ্ছে এইটা, এইটা প্লুরাল না। কেন ভাইয়া? ভার্ব যখন তোমার প্লুরাল হয় ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকে না, ভার্ব যখন সিঙ্গুলার হয় তখন অ্যাজ বা ইয়েস থাকে। একটা প্রমাণ দিব, দেখো এখানে বললাম হ্যাজ, এখানে বললাম হ্যাভ, এখানে বললাম ইজ, এখানে বললাম আর, এখানে বললাম হচ্ছে ওয়াজ, এখানে বললাম ওয়ার। তাহলে দেখো যে ভার্বের শেষে এস থাকবে ওই ভার্বে সিঙ্গুলার, ওই ভার্বে সিঙ্গুলার, আর যে ভার্বের সাথে এস থাকবে না ওই ভার্ব প্লুরাল। তাহলে দেখো তো হ্যাজ কি সিঙ্গুলার না? এই ভার্বের সাথে এস আসছে, এটা সিঙ্গুলার, তাই না? এটা সিঙ্গুলার আর এটা প্লুরাল। ভার্বের সাথে ইজের সাথে এস আছে, তাহলে ইজটা সিঙ্গুলার। ওয়াজের সাথে এস আছে, ইয়েস এস আছে ভাইয়া, এইটা হচ্ছে তোমার সিঙ্গুলার। আর ওয়ারের সাথে কি এস আছে না, তাহলে এটা প্লুরাল। এখানে এস আছে না, এটা প্লুরাল। এখানে এস আছে না, এটা প্লুরাল। তাহলে বুঝতে পারছো? তাহলে যেটার সাথে এস নাই সেইটা হচ্ছে ভাইয়া প্লুরাল, আর যেটার সাথে এস আছে এটা সিঙ্গুলার। গেল। এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেনটা দেখো, তুমি এখন পরীক্ষা হলে বসে আসছো, রাইট? তুমি এখন পরীক্ষা হলে বসে আসো, এবার যখন পরীক্ষা দিচ্ছ, এখন প্রশ্ন এসে পড়ছে, ভাইয়া তো এমনি পড়ায় বিদায় দিল। এখন অ্যানালাইসিস করে যখন তোমাকে আমি এমনি পড়াইলাম, তারপরে দেখো এখানে কি ঘটনা ঘটলো। মেয়ে কি বলো তো? মেয়ে কি একটা মডাল, মডালের পরে মডালের পরে সবসময় তোমরা জানো যে ভার্বের বেস ফর্ম বসে বা ভার্বের বি ওয়ান বসে বা ভার্ব বসে। ওকে, এখন দেখো এই ইফেক্টটা কি বলছিলাম না, ইফেক্টটা কি নাউন, ইফেক্টটা কি নাউন আগেই শিখাইছিলাম, দেখেই পরীক্ষা হলে কেটে দিছো না? কেটে দিতা কি না দিতা? এই ইফেক্ট মানে কি, এটা নাউন, দেখেই তো তুমি পরীক্ষা হলে কেটে দিবা। এখন আনসার হবে হয় এ অথবা এটা। এখন তুমি কেন এইটা নিবা? এটা নেওয়ার কোনো কারণ আছে? যদি থাকেও হ্যাভ হ্যাজ, হ্যার পরে তো তুমি নর্মালি জানো বৃত্তি, ধরো তোমার সেন্সে আমি উত্তরটা করতেছি, তাহলে হ্যাভের পরে তো অবশ্যই বৃত্তি বসে। এখানে কি ইডি করছে? করছে? করে নাই। এরপরেও দেখো এখানে বলতেছে ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ একটা ভার্ব বসে, মানে ভার্বের বি ওয়ান বসে, একটা ভার্ব বসে, বা হ্যাভও একটা ভার্ব, এটাও ভার্ব। তাহলে তুমি কি দুইটা ভার্ব বসাইতে পারবে একটা গ্যাপে? না, তাহলে এটা তো এমনি বাদ, দুইটা লজিকে বাদ। তাহলে তুমি উত্তরটা কি এইভাবে দিতা যে এই আনসারটা হচ্ছে বি। ইজিলি পারতে কিনা? এইটাকে বলা হয় অ্যানালাইসিস পাওয়ার। এই জন্য যা পড়াইছি সব কমন, একটাও বাদ নাই। আমি তোমাকে দেখাইতেছি কোয়েশ্চেনগুলো। ওকে, সব কমন। এখন দেখো এখানে দেখো কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে। কন্ডিশনাল সেন্টেন্সগুলো তো ঠুডস্থ পড়াইছি, তাই না? ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ক্যান মে উইল, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস উড, ইফ প্লাস হ্যাড প্লাস বি থ্রি প্লাস উড হ্যাভ প্লাস বি থ্রি। কি বললাম বুঝো নাই? একটু খেয়াল করো। ইফ প্লাস ভার্বের বি ওয়ান যদি হয়, পরের অংশে হয় উইল প্লাস ভার্বের বি ওয়ান, এটা হচ্ছে তোমার ফার্স্ট কন্ডিশন। ইফ এর পরে যদি দেখো ভার্বটা বি টুতে আছে, পরেরটা হয় কি উড প্লাস ভার্বের বি ওয়ান। ই প্লাস হ্যাড প্লাস বি থ্রি হলে ওই পাশের অংশ কি হয়? উড অথবা কুড, তারপরে কি হয়? হ্যাভ প্লাস বি থ্রি হয়, হ্যাভ প্লাস বি থ্রি হয়, এটা হয়। দেখো তো এটাকে বলা হয় থার্ড কন্ডিশন। আমি তোমাকে এটা পড়াবো কিনা 24 সালে যখন এই প্রশ্নটা আসছে আমি তোমাকে পড়াইছি। দেখো ইফ আছে, তারপরে দেখো হ্যাড প্লাস বি থ্রি আছে, দেখো হ্যাড প্লাস বি থ্রি আছে। ইফের পরে যদি দেখো হ্যাড প্লাস বি থ্রি আছে, তাহলে দেখো সূত্র মিলতেছে। ইফ আছে, তারপরে হ্যাড আছে, বি থ্রি আছে, ইফ প্লাস হ্যাড প্লাস বি থ্রি আছে, তারপরের অংশটা কি হবে? উড কুড দুইটার মধ্যে একটা, তারপরে হ্যাভ প্লাস বি থ্রি, থার্ড কন্ডিশন। দেখো তো আমি 24 সালে তোমাকে এটা আমি পড়াইলাম। ওকে, তাহলে পড়াই ভাইয়া। এখানে কি আছে? ওকে ঠিক আছে, তাহলে উড লাগবে, উড নাই কাটা,
তাহলে এই দেখো উড, তারপরে হ্যাভ প্লাস বি3 শেষ। তারপরে দেখো এই বছর যখন আসলো 25 সালে কোয়েশ্চেন, এই কন্ডিশনাল থেকে ভাই 2টা প্রশ্ন আসে। এই 2 নাম্বার কি কোনোভাবে তোমার মিস গেছে? কোনোভাবে না। দেখো আমি তোমাকে পরে সবগুলো একসাথে করে দেখাচ্ছি যে তুমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় পাস করার জন্য যে 5, এই 5-এর অধিক পাওয়ার যোগ্য এখনই তুমি রাখো। এভাবে অ্যানালাইসিস করে পড়াইতে হয়। আমি ঠিক যখন এভাবে টাইপ ওয়াইজ অ্যানালাইসিস করে পড়াই, কোয়েশ্চেন প্রত্যেকটা কমন পড়ে যায়। দেখো তাহলে এইটা তুমি পারবা কিনা। এখানে দেখো হ্যাড আই বিন হেয়ার, এখানে এই যে রুলসটা আছে, এই রুলসের পাশাপাশি আর একটা নতুন রুলস আছে, এইটাও আমি তাদেরকে পড়াই দিই যে এটার পাশাপাশি থাকতে পারে হ্যাড, ইফ না থেকে থাকতে পারে হ্যাড প্লাস দিবে, সাবজেক্ট দিবে এবং বি3 দিবে। তারপরে ওই অংশটা যা আছে উড, কুড, হ্যাভ প্লাস বি3। দেখো থার্ড কন্ডিশনে 2টা রুলস হয়, একটা হচ্ছে হ্যাড, সাবজেক্ট এবং বি3 থাকবে, ঠিক আছে। আর একটা হচ্ছে কি এটা ই প্লাস হ্যাড প্লাস বি3। যাই হোক না কেন, আমাদের মেইন কথা হ্যাড প্লাস বি3 আছে কিনা। দেখো তো আমাদের হ্যাড প্লাস বি3 আছে কিনা। ওকে, হ্যাড প্লাস বি3 আছে, সেকেন্ড রুলসে পড়ছে না। তাহলে হ্যাড প্লাস বি3 থাকলে ওই পাশের অংশ কি উড, কুড, হ্যাড প্লাস বি3। উত্তর দাও, যেখানে উড, কুড নাই এটাই কাটা 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 কাটা। এই যে কুড দেখো হ্যাড প্লাস বি3, বুঝতে পারছো? মানে থার্ড কন্ডিশনের 2টা নিয়ম এইভাবে ক্লাসে পড়াইছি। একটা দেখো ই প্লাস হ্যাড প্লাস বি3, তারপরের অংশ যেটা আছে এটাই। আরেকটা হয় হ্যাড দিয়ে দেয় আগে, মাঝে কি করে একটা সাবজেক্ট দেয়, দিয়ে তারপরে বি3 দেয়। এই জাস্ট ইফটা উঠাই দেয়, হ্যাডটা আনে এখানে, আর এখানে বি3 করে, মাঝে একটু সাবজেক্ট দিয়ে ঢং করে। বাট ব্যাপার না, হ্যাড প্লাস বি3 আছে, হ্যাড প্লাস বি3 আছে, তারপরের অংশ যেটা আছে ওইটাই। তাহলে তুমি কি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা হলে এই কোয়েশ্চেনটা দেখলে আমার কথা মনে পড়ছে না? তোমার ভাই আপুদের মনে পড়ছে না? অবশ্যই পড়ছে। ওকে, এখন আসো। এই যে দেখো এখানে আনসারটা কি হবে, বলতেছে আই এম মাইনর, আই ক্যান নট ড্রাইভ ইট। আমি ছোট, এই কারণে তো আমি এখনো ড্রাইভ করা পারি না। এখানে যেহেতু এখানে একটা লিঙ্কার্স ইউজ হয়েছে, ওকে, একটা লিঙ্কার্স ইউজ হয়েছে। এই সিন্স মানে কি, এখানে যেহেতু আমি ছোট তাই আমি ড্রাইভ করতে পারি না। ঠিক একই কোয়েশ্চেন, জাস্ট আনসারটাও সিন। 25 সালে কি তুমি পারবা না এটা? সিন্স মানে যখন পড়াইলাম যেহেতু অর্থে ব্যবহার করা হয়। তাহলে দেখো তো এবার লিঙ্কার্সটা যখন ভালো করে পড়াইছি তুমি পারবা কিনা। বলতেছে পানিটা কি ছিল? লবণাক্ত। পানিটা কি ছিল? লবণাক্ত। আই ক্যান নট ড্রিঙ্ক ইট। পানিটা লবণাক্ত, আমি খাইতে পারি নাই। এখানে কি বসাবা? যেহেতু পানিটা লবণাক্ত, আই কুড নট ড্রিঙ্ক ইট, আমি এটা পান করতে পারি নাই। তাহলে এটা কি না পারার কথা ছিল? তারপরে দেখো স্পেলিং থেকে প্রতি বছর প্রশ্ন আসে। দেখো তো এই যে স্পেলিং থেকে প্রতি বছর প্রশ্ন আসে, আমি যখন বলে দিয়েছিলাম আমার মনে আছে স্পষ্ট, আমি তোমাকে আবার বলে দিচ্ছি, এই স্পেলিংয়ের জন্য তুমি তোমার টেক্সট বুক পড়বা। দেখো আগে কোয়েশ্চেনটা দেখো, বলতেছে চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং, মানে কোনটা ভুল সেটা খুঁজে বের করো। আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্পেলিং। আসছে কিনা পরীক্ষা হলে একই জিনিস। এখন আমি যখন এটা তোমাকে পড়াচ্ছি তখন তোমাকে গাইডলাইন দিচ্ছি যে দেখো 25 সালে কিন্তু এইভাবে আসবে, ঠিক এইভাবে আসবে। একটু খেয়াল করে দেখো এখানে কি আসলো, এই যে 24 সালে আসলো এক্সপ্লেনেশন। আচ্ছা, এক্সপ্লেনেশন বানানটা তুমি পারো তো লেখো তো এক্সপ্লেনেশন বানানটা আমার সাথে, এক্সপ্লেনেশন। এখন স্যার কি করছে, এর আগে একটা আই ঢুকাই দিছে। এই স্যার কি করেন, আমি কি কানা না? তাহলে এটা হচ্ছে ভুল বানান, কোনটা ভুল। তাহলে পাইলা একই টাইপের কোয়েশ্চেন, বলতেছে কোনটা ভুল। তখন আমি যখন এটা পড়াই তখন আমি গাইডলাইন দিছি, টেক্সট বুক পড়বা, আমাদের কি পড়বা, ফ্ল্যাশ কার্ডটা পড়বা, আর কিছু লাগবে না, 100% কমন। দেখো এই বছর যখন পড়াইলাম এই ফ্ল্যাশ কার্ড থেকে স্পেলিংটা 100% কমন চলে আসলো, তাই না? আমি তোমাকে দেখাচ্ছি ফ্ল্যাশ কার্ডের ভিতর থেকে 100% কমন চলে আসে। ভোকাবুলারি সবগুলো কমন, আর গ্রামার যা আছে বুঝছো সবগুলো আমার ক্লাস থেকে কমন চলে আসে, টাইপ ওয়াইজ পড়ার কারণে। দেখো তো কত সুন্দর টাইপ। তারপরেরটা আসো, দেখো এখানে দেখো একটা কোয়েশ্চেন আসছে যে 23 সালে আমি তোমাকে পড়াইলাম যে প্রগ্রেস, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোকাবুলারি কি খুব কঠিন। বলতেছে প্রগ্রেসের সিনোনিম কি বলো তো? প্রগ্রেস মানে উন্নতি। তাহলে এটা অ্যাডভান্সমেন্ট যখন দেখবা তুমি কি আর এই অপশনটা ছাড়বা না। ঠিক তেমনই পরের বছর বলতেছে যে অ্যানিমোসিটি এর সিনোনিম কি? অ্যানিমোসিটি মানে কি? শত্রুতা। এটা তোমার হচ্ছে সিনোনিম কি? এটা সিনোনিম তো শত্রুতাই হবে। তোমার বন্ধুরা যারা পাবজি ফ্রি ফায়ার খেলে বলে না এই দেখ এনিমি, তাহলে এটার আনসারটা কি হবে? এনমিটি। ওকে, হারমোনি মানে মিলেমিশে থাকা। ক্লিয়ার? তাহলে দেখো এই ভোকাবুলারিগুলো খুবই ইজি দিয়ে আসে। ওকে, আসো তারপরে একটা দেখাই,
এইখানে যে কোয়েশনটা আসে সেটা হচ্ছে আমি তোমাকে 24 সালে এই কোয়েশনটা দেখায় বললাম যে টু হ্যাভ কোল্ড ফিট মিনস এটার মানে কি, এটার মানে হচ্ছে নার্ভাস, টু বিকাম নার্ভাস। ভাইয়া এটা কোন টপিক থেকে আসছে? এটা আসছে হচ্ছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। ওকে ভাই, এটা কি? এটা হচ্ছে একটা ভোকাবুলারি টপিক। ওকে, ভোকাবুলারি ভাই, এটার মানে কি হচ্ছে বাগধারা, বাগধারা, ইংরেজির বাগধারা, প্রবাদ বাক্য, এগুলো থেকে আসছে, বুঝছো? তাহলে টু হ্যাভ কোল্ড ফিট মিনস আমার মানে মানে কোল্ড ফিট এর মানেটা কি, যে টু বিকাম নার্ভাস, নার্ভাস হয়ে যাও। যখন বললাম যে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ থেকে কোয়েশ্চেন আসছে, তোমরা 25 সালে খুব সতর্ক থাকবা যে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ থেকে কোয়েশ্চেন আসবে। কয়টা কোয়েশ্চেন আসলো? 2টা কোয়েশ্চেন আসলো। এখন তুমি বলো ভাই এই 2টা কোয়েশ্চেন আমি কোথায় থেকে পারবো, কোথায় থেকে পড়ো? বলছি যে ফ্ল্যাশ কার্ডটা পড়ো, ফ্ল্যাশ কার্ডটা পড়ো, 100% কমন আসবে, 100% এই 2টা কোয়েশ্চেন কমন চলে আসছে। আমি তোমাকে দেখাচ্ছি। ওকে, এখন দেখো বলতেছে টু জাম্প অন দ্য ব্যান্ড ওয়েগন, মানে টু জাম্প অন দ্য ব্যান্ড ওয়েগন এর মানে কি? এর মানে কি জানো? কোনো ট্রেন্ড আছে না, ধরো সবাই, হ্যাঁ এই যে কয়েকদিন আগে সান্ডা হইলো, সবাই যে সান্ডার ভিডিও বানাইতেছে, মানে কোনো ট্রেন্ডে ঝাঁপায়া পড়া, মানে কোনো ট্রেন্ড তোমার ফলো করা, যেটাই চলে না কেন বাংলাদেশে ওই ট্রেন্ডেই ফলো করা। ওকে, যেমন ধরো জুলাইয়ের ক্ষেত্রে আমরা সবাই লাল প্রোফাইল দিচ্ছিলাম, সবাই লাল প্রোফাইল দিচ্ছিল, অর্থাৎ যে ট্রেন্ড চলে ওই ট্রেন্ডটাকে ফলো করা। ওকে, তাহলে দেখো এটা তো খুবই, তার মানে এটা কি? জয়েন সামথিং পপুলার, কোনো পপুলার জিনিসে জয়েন করে ফেলা। ওকে, এটাই তো ট্রেন্ড। তারপর দেখো এ পারসন হু হেল্পস পিপল থ্রো চ্যারিটেবল কজেস, মানে যে মানুষটা অনেক দান সদকা খয়রাত করে তাকে এক কথায় কি বলে? এক কথায় তাকে বলা হচ্ছে ফিলান্থ্রপিস্ট। ওকে, ফিলান্থ্রপিস্ট। এটাও হুবাহু কমন, জাস্ট ফ্লাশ কার্ড থেকে গাইডলাইন ফলো করছে, টাইপ ওয়াইজ দেখা দিচ্ছি, হুবাহু কমন। আমি তোমাকে দেখাচ্ছি, সমস্যা নেই। ওকে, এখন দেখো যে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, এখন এইটাই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশন, আমি তোমাকে 5-এ 5 পাওয়াবই। ওকে, পাস করার জন্য এইটা এই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশন। ইফ আছে, ওকে, হেড প্লাস বি3 আছে, দেখো ইফ আছে প্লাস হেড প্লাস বি3 আছে, বলো আছে কিনা? 24 সালে পড়াইছিলাম কিনা একই জিনিস? এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 2টা আসছে, ওইটা তো আগেরটা কঠিনটা আগে দেখাইলাম, একটু ঝামেলা যেটা, ওইটাতে করে কি হেড দেয়, সাবজেক্ট দেয়, দিয়ে বি3 করে। ওকে, তাহলে এটার আনসারটা দিয়ে দাও। তো হেড প্লাস বি3 আছে, তাহলে কি হবে বলো তো? উড হ্যাভ প্লাস বি3, উড হ্যাভ প্লাস, এখানে শুধু উড দেওয়া, এখানে উইল হ্যাভ দেওয়া। ওকে, এখানে এটা দেওয়া, তাহলে উড হ্যাভ প্লাস বি3 হবে, তাহলে উডের পরে কি হবে? হ্যাভ প্লাস বি3 হবে, তাহলে উড হ্যাভ প্লাস বি3 দেওয়া হবে। ওকে, তো এখানে টাইপ মিস্টেক করছে, এই উইলটা কেটে এখানে উড করে দাও, তাহলে উড হ্যাভ প্লাস বি3, এই যে দেখো বি3 দেওয়া আছে, জাস্ট এই উড হ্যাভটা নিয়ে নাও। কেমন? তো ভাইয়া এটা কি টাইপ মিস্টেক? হ্যাঁ, এটা টাইপিং মিস্টেক যখন হয় তো হইতে পারে না, বাট আমার তো মুখস্থ, আমি তো তোমার, ঠিক আছে, মেন্টর, ঠিক আছে, আমার মুখস্থ আছে। ওকে ওকে, দেখো আবার আনসারটাতে আবার উড হ্যাভ আসছে, দেখছো? ওকে, তারপরে এখানে এই যে দেখো কন্ডিশনাল সেন্টেন্স, এবার 25 সালের কোয়েশ্চেন, এটা তুমি পারবা কিনা উত্তর দাও। এই দেখো হেড প্লাস বি3 আছে, হেড প্লাস বি3 আছে, তাহলে উড হ্যাভ প্লাস বি3, যেই জায়গায় উড হ্যাভ নাই কাটা, উড হ্যাভ নাই ভাই, উড না দিয়ে কুড দিছে, তাহলে কুড হ্যাভ প্লাস বি3, শেষ। পারছো? পারছো কিনা আমাকে একটু বলো, পারছো কিনা বলো। তারপরে দেখো পরের কোয়েশ্চেনটা, এটা ভাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ইজি কোয়েশ্চন। বাক্যের মাঝে যখন দেখবা অ্যালং উইথ আসছে, প্রেপোজিশন আছে, প্রেপোজিশন আছে, তারপরে ধরো তোমার হচ্ছে অ্যাজ ওয়েল এস আছে, হ্যাঁ অ্যাজ ওয়েল এস আছে, এটা আমি পড়াইছি হুবাহু কমন, আমি তোমায় দেখাইতেছি। এরপরে সাবজেক্ট না দেখে আগের সাবজেক্ট অনুসারে ভার্ব নিবা। দি প্লেয়ার, প্লেয়ার্স, এটা সিঙ্গুলার না প্লুরাল? এটা প্লুরাল। ওকে, এটা যেহেতু প্লুরাল হলে ভার্বটা কি হবে? ভার্বটা প্লুরাল হবে, তাহলে প্লুরাল ভার্বটা নিয়ে নেই। যে ভার্বের সাথে এস আছে ওইটাই সিঙ্গুলার, কাটা। যে ভার্বের সাথে এস আছে এটা সিঙ্গুলার, কাটা। ওকে, যে ভার্বের সাথে এস আছে এটা সিঙ্গুলার, কাটা। তাহলে শেষ, শেষ, খেলা খতম। ওকে, তুমি 3টা পারলা। তারপরে দেখো এখানে এটা পড়াইছি না, দেখো 24-এর কোয়েশ্চেনটা তো আমি তোমাকে আগের বছর প্রিভিয়াস ইয়ার মানে এক্স কোয়েশ্চেনটা তোমাকে পড়াই দিছি, সেম জিনিস মে আসছে, এরপরে ভার্ব বসাবা। তাহলে এখানে ভার্ব হচ্ছে এটা, তাহলে এটা কাটা, এটা ভার্ব না, এটাও কাটা, ভার্ব না, আর এখানে 2টা ভার্ব দাও, আমার লাগবে একটা, ডাবল দিছে। আবার তোমার নর্মাল লজিকে চিন্তা করে হ্যাবের পরে ভিত্তি করে বাবা যাও। ইজি কোয়েশ্চেন না? দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় কি তুমি পাস করতে না? বলো করতে কি না? কঠিন, খুব খুব কঠিন। এই কোয়েশ্চেনটা তুমি যদি বলো খুব কঠিন, তাহলে দেখবা আমার উপরে দেখে ঠাডা পরে আমি আন পড়ে গেছি। এটা তো আমি তোমার পড়াইও নাই, কিন্তু এটাই তুমি এখন পারবা। দেখো অলরেডি তুমি 3টা কোয়েশ্চেন পারছো, 4 নম্বর কোয়েশ্চেনে আসো। পাস পাইলে পাস, ইয়ার স্টার্টে থাকলে কি হয়? ভার্বের বি2 হয়। তোমারে যারা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কঠিন, ইংরেজি কঠিন, তোমাকে একটা ভুল কথা বলছে। কারণ সে এই যে টাইপ ওয়াইজ ওই প্যাটার্ন ওয়াইজ পড়াইতে পারে না বিদায় বুঝেই না আসলে কোয়েশ্চেনটা কোন জায়গাতে হয়।
এই জন্য তোমাকে বলে দেয় যে কঠিন, তার কাছে কঠিন মনে হলে অবশ্যই তোমাকেই বলবে কঠিন। বাট তোমার মেন্টর আনবিটেবল, তোমার লাল ভাই যখন আছে তোমার কোনো চিন্তা আছে? চিন্তা নাই, আগে উত্তরটা দাও, পরে বলতেছি। তাহলে ইয়েস্টারডে থাকলে ভার্বে বি টু হয়, এখানে ভার্বে বি টু হবে। কোনটা ভার্বে বি টু? আর কি পাস্ট টেন্সে না রে বাবা, প্রেজেন্ট টেন্সে হয়। ক্যান কি ভাইয়া? কুড হচ্ছে বি টু, ক্যান তো বিয়নে। ওকে, এখানে হ্যাভ আছে, হ্যাভ ইউ প্র্যাকটিস, হ্যাভ তো হবে না, পাস্ট টেন্স লাগবে, এটা পারফেক্ট করে ফেলছে, হ্যাভ এস বি থ্রি মানে পারফেক্ট। তাহলে ডিড আছে, অনলি বি টু। এটা পারছো? 5টা কোয়েশ্চেন পারছো? বলো পারছো কিনা, না পারলে বলো যে ভাইয়া পারি নাই। 5টা কোয়েশ্চেন পারছো? এই যে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা কোয়েশ্চেন পারছো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস করছো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে এই বছর যা আসছে পাস করছো কিনা বলো। ও সকিনারা বলো তুমি পাস করছো কিনা আমার যোগুরা। এখন আসো কোন কোন টপিকগুলো তোমাকে পড়তে হবে। দেখো আমি যা বলছি যে টপিকগুলো আমি তোমাকে দেখাচ্ছি, এর আগে দেখো এই বছর যে যে টপিকগুলোতে প্রশ্ন আছে আমি যা পড়াইছি, এই যে দেখো। এখন বড় কথা কি, তোমরা যখন ফিউচার ননস্টপ ঢাবিয়ান ব্যাচে আসো, এখন থেকে তোমাদেরকে ওইভাবে তৈরি করতেছি, এইচএসসি থেকে একদম ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত তোমাদেরকে কিন্তু আমি ওই ক্লাসগুলো সব দিয়ে দিছি। তুমি যদি বলো বাংলাদেশের বেস্ট প্ল্যাটফর্ম কোনটা, সেটা যদি তুমি কমন, চান্স এবং গাইডলাইন দিয়ে বিবেচনা করো, অবশ্যই সেটা গন্তব্য ঢাবি নাম্বার 1। এই কথাটা মনে রাখবা। কারণ কি, এই যে দেখো এই বছর যা পড়াই, এই যে দেখো এটা যে পড়াইলাম, হ্যাঁ, অ্যালং উইথ এর আগের সাবজেক্ট অনুসারে ভার্ব বসে, দেখছো হুবাহু কমন। ওকে, তারপরে যে মেটাফোর হইলো না, উত্তরটা দেখো লাইফ দিয়ে আসছে না, লাইফ ইজ এ পাজেল, এখানে লাইফ ইজ এ ব্রোকেন উইংস বার্ড, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, এইগুলাই পড়াইছি। জাস্ট লাইফ ইজ এ পাজেল আসছে। জীবনকে কি সমস্যার সাথে তুলনা করছে, এখানে জীবনকে পাখির সাথে, ডানা ভাঙা পাখির সাথে তুলনা করে দেখাইলাম। এই যে দেখো ইয়েস্টারডে থাকলে ভার্বে বি টু হয়, হুবাহু কমন কিনা বলো তো। এই যে এফেক্ট এবং ইফেক্টের এই যে এমসিকিউটা পড়াইছিলাম, দেখো ইফেক্ট নাউন, এফেক্ট ফলাফল, দেখছো ভার্ব হুবাহু কমন পড়ছে কিনা। ওকে, পড়লো। তারপরে কি দেখো ফ্ল্যাশ কার্ড, এই যে দেখো ফ্ল্যাশ কার্ড, এই যে দেখো ফ্ল্যাশ কার্ড, এই যে ফিলান্থ্রপিস্ট, হ্যাঁ, যে মানুষকে হেল্প করে, দয়ালু মানুষ, হুবাহু কমন কিনা ফ্ল্যাশ কার্ডটা থেকে। স্পেলিংটা বলছিলাম হুবাহু কমন কিনা, স্পেলিংটা হুবাহু কমন, অর্থাৎ গ্রামার তোমাকে আটকাবে না, ভোকাবুলারি আমি তোমাকে যা ফ্ল্যাশ কার্ড দিবে এইখান থেকে 100% কমন পড়বে। ওকে, এই জন্যই দেখো না তোমার অনেক ভাই আব্বু চান্স পাই। দেখো এক্সস্টেড যে আসছে হুবাহু কমন। ইমপ্রুডেন্ট এর অর্থ কি? এটা পরীক্ষা আনসার ছিল ওয়াইজ, খুবই ইজি ছিল, দেখছো প্রত্যেকটা জিনিসই হুবাহু কমন ছিল। এখন এই যে গ্রামার যা পড়াইছিলাম, মডেলের পরে ভার্বের বিয়ন হয়। এই যে দেখো একটা দুইটা পড়াইছিলাম না, হেড প্লাস সাবজেক্ট প্লাস ভিত্তি হয়। দেখো ই প্লাস হেড প্লাস ভিত্তি, হেড প্লাস সাবজেক্ট প্লাস ভিত্তি। 2 নাম্বার কমন কিনা এই এইটুক অংশ থেকে 2 নাম্বার কমন কিনা বলো তো। তাহলে এইগুলো নিয়ে কখনো চিন্তা করবা না, রিটেন হুবাহু কমন। তো তোমার ভাইয়া যখন তোমার পাশে আছে, আমি বলে দিতে পারি এই যোগ্যতাও তোমার মধ্যে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য। একটা কথা মনে রাখবা যে সবসময় একটা জিনিস মনে রাখবা, সফল যারা তারা কখনো হারতে ভয় পায় না, যারা হেরে যায় তারা কখনো চেষ্টাই করে নাই। আর তোমার মেন্টর যখন আনবিটেবল মেন্টর, তোমার লাল ভাইয়া, আমাকে যদি তোমার মেন্টর মনে হয়, তাহলে ধরে রাখো যে তুমি একজন ঢাবিয়ান হতে যাচ্ছ, সেই দায়িত্বটা আমার। যেটা তোমার স্বপ্ন সেটা পূরণ করার জন্য আমি আমার জীবনের সর্বোচ্চটা করব। এর জন্যই তোমরা হায়ার স্টুডেন্ট গন্তব্য ঢাবিতে ভর্তি হও এবং পড়াশোনা করো। ওকে, এই বিশ্বাসটা অবশ্যই ধরে রাখা লাগবে। ওকে ওকে ওকে, তারপরে দেখো কোন কোন টপিকগুলো থেকে আসলো। এই যে সারা বছর এত এত টপিক পড়ে, আমি তো বলি যে দরকার না এত এত টপিক, কারণ এই জন্য আমি বলি আমার স্টুডেন্ট তুমি কৌশলী প্রস্তুতি নাও। হাজার হাজার স্টুডেন্টকে ভিট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমাকে নিতে হবে কৌশলী প্রস্তুতি, আর এই কৌশলী মেন্টরই হচ্ছে তোমার লাল ভাইয়া। এমন টপিক বলছি, জাস্ট 15টা বলছিলাম, তাও 15টা লাগে নাই, কয়টা টপিক থেকে সব চলে আসছে দেখো, তুমি নিজে জানো, তোমাকে আমি নিজে দেখাই দিচ্ছি। দেখো কয়টা টপিক থেকে আসছে। প্রেপোজিশন থেকে একটা প্রশ্ন আসছে, স্পেলিং থেকে এবছর একটা আসছে, ইডিয়ম এন্ড ফ্রেজ থেকে আমি বললাম 2টা আসছে, তাহলে টোটাল 4টা ভোকাবুলারিতে গেল। কন্ডিশনাল সেন্টেন্স যে পড়াইলাম 2 নাম্বার হইল। লিঙ্কার্স থেকে 1 নাম্বার আসলো, সিন্সের কাহিনী। ফিগার অফ স্পিচ থেকে 1 নাম্বার আসলো, যে দেখাইলাম। তারপরে দেখো রাইট ফ্রম ভার্ব থেকে 4টা কোয়েশ্চেন আসলো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই যে অ্যালং উইথ, অ্যাজ লং অ্যাজ, এটা পড়াইলাম। সিনোনিম অ্যান্টোনিম থেকে 2টা আসলো, যে এক্সজস্টেড এবং হচ্ছে ইমপ্রুডেন্ট, 2টা। তাহলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এতগুলো পড়া লাগবে? হ্যাঁ, এতগুলো পড়া লাগে না, ঠিক আছে। অল্প পড়লে, কৌশলী প্রস্তুতি নিলে হাজার হাজার স্টুডেন্ট তোমার পিছে অটোমেটিকলি পড়ে যাবে। দেখো এই কোয়েশ্চেনগুলোই আসছে, আমি দেখাই দিচ্ছি কোনটা কোন টপিকের। ওকে, খেয়াল করো। এই যে দেখো এটা প্রেপোজিশন থেকে কোয়েশ্চেনটা আসছে। তারপরে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এগুলো প্রত্যেকটা রাইট ফর্ম অফ এর অংশ। ওকে, তারপরে দেখো ইমপ্রুডেন্ট, হ্যাঁ অ্যান্টোনিম, ইমপ্রুডেন্টের অ্যান্টোনিম হচ্ছে ওয়াইজ। ওকে, এটা আসছে টু জাম্প অন দ্য ওয়েগন মিনস
ট্রেন্ডে যাওয়া এটা আসছে। তারপর আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্পেলিং, এটা হুবাহু কমন পড়ছে। এটা হচ্ছে তোমার হচ্ছে রাইট ফ্রম ভার্বসের একটা অংশ ফিট দিয়ে। তারপরে দেখো এটা হচ্ছে তোমার যে ফিলান্থ্রোপিস্ট, ইডিয়ম এন্ড ফ্রেজ থেকে আসছে। এখানে হচ্ছে তোমার যে সিন্স মানে যেহেতু যেটা দেখাইলাম, কন্ডিশনাল সেন্টেন্স থেকে তোমার কোয়েশ্চেন আসছে। তারপরে এটা কি, এই যে ফিগার অফ স্পিচ থেকে আসছে। তারপরে দেখো এক্সজস্টেড মানে কি, এটা হচ্ছে তোমার এটা পরীক্ষা আসছে। তো ইজি না? তাহলে দেখো তোমার জাস্ট একটা যদি পরীক্ষা দেওয়ার একটা যোগ্যতা থাকে, আর তুমি যদি বলো ভাই আমার ইচ্ছা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি নিয়ে আসবো। কারণ তোমার মেন্টর, তোমার দেশসেরা মেন্টর তোমার পাশে আসছে। আর আমি যখন তোমাকে গাইড করে নিয়ে যাব, সব থেকে সহজ এবং নিরাপদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসবো। কারণ তোমার মেন্টর জানে, তোমার লাল ভাইয়া জানে কিভাবে স্টুডেন্টকে বিট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে হয়, টপ পজিশনে যেতে হয়। কারণ এইখানে একটা পরীক্ষার মধ্যে সিট লিমিটেড, যে এখানে 1700 স্টুডেন্টই যাবে। তাই যত ভালো পরীক্ষা দিয়ে স্টুডেন্টকে বিট করে ভিতরে ঢোকা যায়, সেইটাই হচ্ছে প্রতিযোগিতা। তাই আমি বিশ্বাস করি তোমার যদি ইচ্ছা শক্তি থাকে, তুমি যদি আমাকে কথা দাও ভাইয়া আমি পরিশ্রম করব, তাহলে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি নিয়ে আসবো। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আরেকটা ক্লাসে। এমন ক্লাস যদি তুমি চাও, অ্যানালাইসিস ক্লাস, তুমি আমাকে বলবা, আমি আরও এরকম ক্লাস